এদিকে কোচবিহার সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী। তাকে একেবারে রাজ পরিবারের পরম্পরা অনুযায়ী স্বাগত জানানো হয়েছে অনন্ত মহারাজের বাড়িতে। তবে এইবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং অনন্ত মহারাজের যে সাক্ষাৎ, সেই বিষয়টিকে নিয়ে কিন্তু একেবারেই রাজনৈতিক জল্পনা এই মুহূর্তে তুঙ্গে রয়েছে। তবে এ বিষয়ে দেখা যাক যে দুইজনের সাক্ষাতের মধ্যে থেকে কোন কোন বিষয়গুলো এবার বেরিয়ে আসে। আজ 1:15 নাগাদ অনন্ত মহারাজের বাড়িতে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত আজ কোচবিহারে পৌঁছে একদিকে যেমন মা মাটি মানুষের নামে পুজো দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তো অন্যদিকে বিজেপির রাজ্যসভা সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাতে রয়েছেন এই মুহূর্তে মুখ্যমন্ত্রী। তো সেই বিষয়ে এবার রাজনৈতিক জল্পনা আরও চড়ছে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত কথা বলবো আমাদের ডেস্ক থেকে সহকর্মী সত্যজিৎ পালের সঙ্গে। সত্যদা, তোমার কাছ থেকে জানতে চাইবো এই রাজনৈতিক জল্পনা কতটুকু প্রাসঙ্গিক, আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং মহারাজের সঙ্গে যে বাড়িতে চলছে এই বৈঠক, এই বিষয়ে মানে কোন দিকটা স্বার্থ বলে মনে হচ্ছে? দেখো, প্রথমে বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কুশলী রাজনীতিবিদ। কারণ তিনি জানেন মোক্ষম চাল কোন সময় দিতে হয়। কারণ তুমি জানো যে গতকালই কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটেছে, সে পরিদর্শনে এসেছিলেন মুখ্যমন্ত্রী। ঠিক তারপরে তিনি যান কোচবিহারে। তুমি দেখো, লোকসভা ভোটে গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে কিন্তু যথেষ্ট খারাপ ফল করেছে তৃণমূল কংগ্রেস। একমাত্র কোচবিহার আসনটি কিন্তু জয় পেয়েছে, বাকি আসন একদমই সত্যতা তোমার কাছে আসবো। তবে এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন, একেবারে ঘরের ভেতরে, অনন্ত মহারাজের ঘরের ভেতরে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এক কথায় আপনারা বলতেই পারি যে এই মুহূর্তে বৈঠক কিন্তু চলছে, তাদের মধ্যে চলছে কথোপকথন। সেই ঘরের ভেতরের ছবি এই মুহূর্তে ট্রাইব টিভি বাংলা আপনাদেরকে দেখাচ্ছে। এই বিষয়েই আমরা কথা বলছি আমাদের সহকর্মী ডেস্ক থেকে সত্যজিৎ পালের সঙ্গে। সত্যদা, তোমার কাছ থেকে আবারও শুনবো। একদমই তাই। ঠিক তারপরে যান মদন মোহন মন্দিরে পুজো দেন মামাটি মানুষের নামে। এবার তারপরে মুখ্যমন্ত্রী চলে যান অনন্ত মহারাজের বাড়িতে। তুমি জানো কোচবিহার শুধু নয়, উত্তরবঙ্গে বিশেষ করে কোচবিহার জলপাইগুড়ি কিন্তু প্রচুর পরিমাণ রাজবংশী সম্প্রদায়ের মানুষের বাস। এই রাজবংশীদের সম্প্রদায়ের উপর একটা কিন্তু বিরাট প্রভাব রয়েছে অনন্ত মহারাজের, যার ফলেই কিন্তু অনন্ত মহারাজকে বিজেপি রাজ্যসভার সাংসদ করে পাঠায়। কিন্তু তা সত্ত্বেও তিনি যেন কোথাও যেন একটা অসন্তোষ কিন্তু বারবার তার মুখ থেকে ফুটে উঠছিল। ফলে এইবারে লোকসভা নির্বাচনে কোচবিহার থেকে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ঠিক তারপরেই মুখ্যমন্ত্রী চলে যান অনন্ত মহারাজের বাড়িতে। এবার দেখো, কোচবিহার লোকসভা, শুধু কোচবিহার নয়, বিশেষ করে কোচবিহার জলপাইগুড়ি এই লোকসভা কেন্দ্রগুলোতে, এই জেলাগুলোতে বিপুল পরিমাণ রাজবংশী ভোটার রয়েছে এবং রাজবংশী মানুষের উপর অনন্ত মহারাজের প্রভাব রয়েছে। ফলে তার মতো একজন রাজনীতিবিদকে বা একজন বিশেষ করে সংগঠককে মুখ্যমন্ত্রী বৈঠকে গেছেন। এখন তার ফল কি উঠে সেটা তো পরের ব্যাপার, হয়তো তারা বলবেন পরে যে সৌজন্য সাক্ষাৎ। কারণ জানো তুমি, যেহেতু অনন্ত মহারাজ কখনোই বিজেপির সঙ্গে সবাই যুক্ত ছিলেন না, তিনি তার রাজবংশ বিশেষ করে একটা কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন নিয়ে ছিলেন তিনি, তার যে সংগঠন। তো স্বাভাবিকভাবেই তারপরেই কিন্তু এই বিজেপির সাংসদ হন এবং স্বাভাবিকভাবে বিজেপির সঙ্গে তার ওতপ্রোত বেড়ে যায়। এইখানেই মুখ্যমন্ত্রী ঠিক এই জায়গায় মোক্ষম চালটা দিলেন। কারণ অনন্ত মহারাজের উপর রাজবংশী ভোটারদের উপর রাজবংশী জনসমাজের বিপুল প্রভাব রয়েছে। ফলে তার মতো একজন মানুষকে সৌজন্য সাক্ষাৎ বলো আর যে বৈঠক বা উত্তরবঙ্গের কি সমস্যা রয়েছে ইত্যাদি বিষয়গুলো শোনার জন্য মুখ্যমন্ত্রী গেছেন। কিন্তু এটা কিন্তু বলবো আমি বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চাল, মোক্ষম চাল মুখ্যমন্ত্রীর। কারণ অনন্ত যে রাজবংশী যে ভোটার, তারা কিন্তু গত 2019-এ বলো 2021-এ এবং বিজেপিকেই সমর্থন দিয়েছিল। 2024-এর লোকসভা ভোটেও কিন্তু বিজেপির আধিপত্যই বেশি ছিল রাজবংশীদের উপরে। কিন্তু সেখানে অনন্ত মহারাজকে কিন্তু তার যে অসন্তোষটা বিজেপির উপর, বিজেপির কিছু কিছু সিদ্ধান্ত, সেই অসন্তোষ তিনি কিন্তু বারবার জনমাধ্যমে প্রকাশ করেছেন।
ফলে কোথাও যেন বিজেপি কিন্তু একটা বিড়ম্বনা ছিল। তো সেইখানে এই অনন্ত মহারাজের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তুমি জানো তিনি কিন্তু এই মুহূর্তে রাজ্যসভার সাংসদ। ফলে তার সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক কিন্তু একটা কিন্তু জনসমাজে বলো রাজনৈতিক মহলে কিন্তু বিপুল একটা আলোড়ন সৃষ্টি করতে চলেছে। কিন্তু ফলাফল কি আসবে সেটা তো আমরা তার পরে জানতে পারবো, কিন্তু এই বৈঠকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তত বঙ্গ রাজনীতিতে। একদমই সত্যদা, তবে আরেকটা বিষয় হচ্ছে তুমি যেভাবে বললে যে অনন্ত মহারাজের বিজেপির প্রতি অনেকটাই মনক্ষুণ্ণতা রয়েছে, তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎকারে বসেছেন অনন্ত মহারাজ, তো সেই ক্ষেত্রে কোথাও কি একটা দলবদলের প্রস্তাব মুখ্যমন্ত্রীর তরফ থেকে উঠতে পারে? সেটা তো পরের ব্যাপার, সেটা পরে জানতে পারবো, কিন্তু যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে রাজনীতি বলো আর ব্যক্তিগত ক্ষেত্রে সৌজন্য সাক্ষাৎ কিন্তু সবসময় থাকবে। তো এটা সৌজন্য সাক্ষাৎও হতে পারে বা রাজনৈতিক সাক্ষাৎও হতে পারে, সেটা আমরা পরবর্তীতে জানতে পারবো যখন কোনো সিদ্ধান্তে আসবে। কিন্তু এই মুহূর্তে এটা গুরুত্বপূর্ণ যে বিজেপির একজন সাংসদ, কারণ তুমি জানো সদ্য লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছে ধরাশায়ী হয়েছে। মাত্র 30 আসনের লক্ষ্যমাত্রা নিয়েও 12 আসনে তাদের সীমাবদ্ধ থাকতে হয়েছে। ফলে স্বাভাবিক সেরকম পরিস্থিতিতে বিজেপির একজন রাজ্যসভার সাংসদ তার সঙ্গে বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে উত্তরবঙ্গ রাজনীতির ক্ষেত্রে। কারণ উত্তরবঙ্গে তুমি জানো বিজেপির একটা বিপুল প্রভাব রয়েছে এবং বিগত নির্বাচনগুলোতে 2024-এর লোকসভা নির্বাচন তো বটেই, তার আগে 2021 এবং 2019-এর লোকসভা নির্বাচন বিজেপি কিন্তু যথেষ্ট ভালো ফল করেছে এই উত্তরবঙ্গ থেকে। ফলে স্বাভাবিকভাবেই অনন্ত মহারাজের মতো একজন দক্ষ সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আরেকটা তোমাকে বলবো, গতকাল যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা ঘটে তারপরেই কিন্তু অনন্ত মহারাজ যে বিবৃতি ছিল সেখানে কিন্তু রেলের একটা কোথাও যেন গাফিলতি কিন্তু তার মুখ থেকে ফুটে উঠেছিল। তিনি কিন্তু জনমাধ্যমে এই কথা বলেছিলেন। তারপরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু অনন্ত মহারাজকে দল বদলের প্রস্তাব দেবেন, অনন্ত মহারাজ দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগ দেন কিনা সেটা তো পরবর্তী ব্যাপার, কিন্তু আজকের এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলবো শুধু উত্তরবঙ্গ নয়, অন্তত বাংলা রাজনীতিতে কিন্তু বিপুল চাঞ্চল্যের সৃষ্টি করবে আজকের এই বৈঠক। দিশা একদমই। তবে সত্যদা আরেকটা বিষয় হচ্ছে ইতিমধ্যে যে এই যে কেন্দ্রের পক্ষ থেকে যে প্রতিনিধি দল বাংলায় পাঠানো হয়েছে তারাও কিন্তু কোচবিহারে এসেছিলেন, তো সেই ক্ষেত্রে এই বিষয়টাও কি তাদের আলোচনায় জায়গা করতে চলেছে? কারণ মূলত বাংলায় যে রাজনৈতিক হিংসে সেইটা নিয়েই কিন্তু এই কেন্দ্রীয় দল বাংলায় পদার্পণ করেছিলেন। একদমই, ভোট পরবর্তী হিংসার ক্ষেত্রে যে দলটা এসেছিল এটা কিন্তু বিজেপির সাংগঠনিক দল, বিজেপির দলের অভ্যন্তরীণ দল। ফলে স্থায়ীভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন, তো সেখানে বিজেপি তাদের দলের নেতাদের পাঠাবে, এটা স্বাভাবিক। কিন্তু যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে তারা তো কোচবিহার সহ যেখানে আক্রান্ত হয়েছেন বিজেপি স্থানীয় স্তরের নেতারা তাদের কাছে যাবেন, তার সাথে কথা বলবেন, তারা রিপোর্ট দেবেন জেপি নাড্ডার কাছে, সেটা তো বিজেপির অভ্যন্তরীণ বিষয়। কিন্তু অনন্ত মহারাজের এই বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো কোচবিহারে কিন্তু ভোট পরবর্তী হিংসা ব্যাপক আকার নিয়েছিল। এমনকি আমরা দেখেছি যে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কিন্তু ছুটে গেছিলেন কোচবিহারে, এমনকি নীতিশ কুমারকে সাথে নিয়ে কিন্তু তিনি কিন্তু মানুষের পাশে যেমন দাঁড়ানোর চেষ্টা করেছেন, ঠিক তেমনই কিন্তু তিনি বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে নানান তোপ দেখেন। ফলে তারপরেও কিন্তু দেখো অনন্ত মহারাজ কিন্তু আজকের এই বৈঠক, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাকে দল বদলের প্রস্তাব দেওয়া হবে কিনা বা তিনি দল বদল করে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন কিনা সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু যেটা বলবো যে কোচবিহারে, বিশেষ কোচবিহার শুধু নয় বাংলায় বিজেপি 2024-এ যে লোকসভাটা যে ধরাশায়ী হয়েছে তারপরে কিন্তু বিজেপিকে বলবো এক কথায় বলবো সংঘবদ্ধ হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। তুমি জানো দিলীপ ঘোষ বিশেষ করে বর্তমান দুর্গাপুর থেকে পরাজয়ের পরে কিন্তু বিজেপির রাজ্যেরই এক নেতার বিরুদ্ধে তোপ দেখেন, তিনি কিন্তু বারবার সংবাদ মাধ্যমে নানান বিবৃতি দেন। একদম, ফলে স্বাভাবিকভাবেই বিজেপি কিন্তু একটা ছন্নছাড়া ভাব, শুধু দিলীপ ঘোষ নয়, অগ্নিমিত্র পাল, রেখা পাত্র, এমনকি কৃষ্ণগড়ের প্রার্থী অমৃতা রাও তিনি কিন্তু বিজেপির বিরুদ্ধে একটা অসন্তোষ প্রকাশ করেন। ফলে স্বাভাবিকভাবেই বিজেপি কিন্তু একটা ছন্নছাড়া ভাব ছিল। তো সেইখানে দাঁড়িয়ে বিজেপি কিন্তু আগামী দিনে বিশেষ করে 2026-কে যদি তার লক্ষ্যমাত্রা করে তো সেই যেতে গেলে সংঘবদ্ধ হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি। ঠিক সেই সময় কিন্তু মোক্ষম চালটা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পৌঁছে গেলেন
সোজা অনন্ত মহারাজের বাড়িতে। তুমি দেখো দিলীপ ঘোষ দিল্লিতে হঠাৎ করে সাইলেন্ট হয়ে যান এবং তারপরে কিন্তু বিজেপি একটা পর্যালোচনা বিষয়ক বৈঠক করে। সেখানে কিন্তু বিরোধী দলনেতা ছিলেন না, ফলে স্বাভাবিকভাবেই একটা কিন্তু সংঘবদ্ধ দেখানো কিন্তু একটা চেষ্টা বিজেপি করেছিল। কিন্তু তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলেছেন অনন্ত মহারাজ। ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজেপির যে সংঘবদ্ধ হওয়ার যে প্রচেষ্টা সেটা পুরোপুরি বিফলে আজকের এই বৈঠকের পর এটা কিন্তু বলা যেতেই পারে। কিন্তু ফলাফল কি হবে, বৈঠকের ফলপ্রসূ কি বেরোবে, যে অনন্ত মহারাজ কোন দিকে যাবেন বা তিনি কি সিদ্ধান্ত নেন, অথবা এটা সৌজন্য সাক্ষাৎ কিনা, সেটা কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারবো। একদমই সত্যদা। তবে আরেকটা বিষয় হচ্ছে, আজ খানিকক্ষণ আগেই কিন্তু এই যে শুভেন্দু অধিকারীকে নিয়ে যেহেতু কথা চলছে, বিজেপির বহু নেতারা রয়েছেন যারা শুভেন্দু অধিকারীর ওপরে এই মুহূর্তে ক্ষিপ্ত রয়েছেন, বিশেষ করে এই লোকসভা নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে। সেখানে দেখা গেছে ইতিমধ্যেই যে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ থেকে, তিনি কিন্তু তার প্রচার অভিযান শুরু করেছেন। সেইখানেও তিনি সংবাদ মাধ্যমের সামনে কিন্তু এমনটাই বলেছিলেন যে রায়গঞ্জে লুটরাতের যে পরম্পরা সেটাও শুভেন্দু অধিকারী নিয়ে এসেছেন, আর সেই বিষয়টাকে অক্ষত রাখতেই বিজেপি প্রার্থী মানস কুমার বিশ্বাসকে বেছে নিয়েছে। মানস কুমার ঘোষকে বেছে নিয়েছে। একদমই। দেখো, মানস ঘোষ তিনিও একসময় তৃণমূল করতেন, শুভেন্দু অধিকারী একসময় তৃণমূল করতেন এবং অত্যন্ত দাপটের সঙ্গে তৃণমূল করতেন। তুমি জানো, মুখ্যমন্ত্রীর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ কিন্তু ছিল এই শুভেন্দু অধিকারীর হাতে। অনেকগুলো মন্ত্রীর দপ্তর ছিল, পাশাপাশি সাংগঠনিক বেশ কয়েকটি জেলায় কিন্তু অবজারভার ছিলেন শুভেন্দু অধিকারী। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ উত্তর দিনাজপুর জেলা। তুমি জানো, উত্তর দিনাজপুর জেলার একসময় কিন্তু কংগ্রেসে কিন্তু গড় ছিল। কিন্তু 2017 সালে যে পৌরসভা নির্বাচন হয়, সেখানে কিন্তু এক কথায় বলা চলে বিপুল সন্ত্রাস দেখা যায়। রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে এরাই কিন্তু ছাপ্পা ভোট বা রিগিং এর পরিবেশ তৈরি হয়নি, কিন্তু সেবারে 2017 কিন্তু প্রথমবার দেখা যায় রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে ছাপ্পা। তখন কিন্তু এই জেলার দায়িত্ব কিন্তু ছিলেন শুভেন্দু অধিকারী। ফলে কৃষ্ণ কল্যাণী যে অভিযোগটা তুলেছেন সেটা একেবারেই বাস্তব অভিজ্ঞতা। কারণ এটা শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিজেপির অন্দরের পুরনো নেতা তারা কিন্তু এই কথাটা মাঝে মাঝে বলে থাকেন যে উত্তর দিনাজপুর জেলায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি কিন্তু শুভেন্দু অধিকারীর হাতেই। এমনকি তুমি জানো যে 2019 লোকসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে যেতেন দেবশ্রী চৌধুরী, ঠিক তারপরে কিন্তু কালিয়াগঞ্জের বিধায়ক প্রয়াত হন, যার ফলে কিন্তু উপনির্বাচন হয় এবং সেখানে কিন্তু প্রায় পৌরসভা কালিয়াগঞ্জ পৌরসভা প্রায় 80টি বুথে কিন্তু ছাপ্পা ভোটের কিন্তু অভিযোগ উঠে এসেছিল, যার ফলে কিন্তু জয় পায় তৃণমূল কংগ্রেস। এমনকি তারপরে যে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর কালিয়াগঞ্জে যে প্রচার আসে সেখানে কিন্তু ক্ষমা চেয়েছিলেন কালিয়াগঞ্জবাসীর কাছে। কারণ তিনি বলেন যে উপনির্বাচনে তিনি কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করেছিলেন। তাহলে এক কথায় বলা চলে কৃষ্ণ কল্যাণী যে অভিযোগটা করেছিলেন সেটা একেবারেই অসত্য নয়। কারণ রায়গঞ্জ পৌরসভা নির্বাচনের দায়িত্বে শুভেন্দু অধিকারী ছিলেন এবং সেবারই প্রথম কিন্তু রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে রিগিং হয় এবং ছাপ্পা ভোট হয়। ফলে তার অভিযোগ অত্যন্ত সত্য, যার ফলে এবারে দেখো প্রার্থী হয়েছেন বিজেপির মানস কুমার ঘোষ। তুমি এবার আমাদের ভাবতে হবে যে বিজেপিতে তো অনেক পুরনো নেতা রয়েছে, কারণ বিজেপি 80 সালে প্রতিষ্ঠিত হয়েছে। ফলে অনেক পুরনো নেতা রয়েছেন যারা কিন্তু প্রার্থী হওয়ার দাবিদার ছিলেন। কিন্তু মানস কুমার ঘোষ তিনি একসময় তৃণমূল করতেন, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ছিলেন, এমনকি রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি এটা কিন্তু এক কথা পরিচালিত হতো মানস ঘোষের নেতৃত্বে। কিন্তু দেখা যায় 2023 সালের পঞ্চায়েত ইলেকশনের ঠিক আগে টিকিট না পেয়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন এবং দেখা যাচ্ছে এবারে উপনির্বাচনে কিন্তু মানস ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। ফলে কৃষ্ণ কল্যাণীর অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আমি বলবো। এখন মানস ঘোষ তিনি তৃণমূল যেহেতু করতেন, তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা রয়েছে, ফলে তাকে প্রার্থী করাতে বিজেপির অন্দরে কিন্তু অসন্তোষ ব্যাপক আকার নিয়েছে। তুমি জানো বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার ইতিমধ্যে কিন্তু পদত্যাগ করেছেন তার পদ থেকে। তিনি কিন্তু বিজেপির রাজ্য নেতৃত্বের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন। ফলে বিজেপিতে কিন্তু একটা অসন্তোষের পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে, এই বিশেষ করে আদি বিজেপি এবং নব্য বিজেপি নিয়ে। কারণ মানস ঘোষ 1 বছর আগে দলে এসেই কিন্তু বিধানসভা উপনির্বাচনের টিকিট পেলেন। সেই সময় টিকিট পেয়েছে, যেখানে কিন্তু 2024 লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু রায়গঞ্জ থেকে প্রায় 47,000 ভোটে কিন্তু এগিয়ে। ফলে বিজেপি কিন্তু যথেষ্ট ভালো অবস্থায় ছিল এখানে। ঠিক সেখানে বিজেপির মানস ঘোষকে প্রার্থী করাতে এক কথায় বলবো উত্তর দিনাজপুর জেলা বিজেপি বা রায়গঞ্জ বিজেপি কিন্তু ছন্নছাড়া হয়ে গেছে।
ফলে কৃষ্ণকল্যাণীর অভিযোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বিষয়। একদমই ধন্যবাদ সত্যতার সঙ্গে থাকার জন্য। আর এদিকে আপনাদেরকে আরও একবার এই মুহূর্তের ছবিটা দেখাবো, কোচবিহারের সেই ছবি যেখানে ইতিমধ্যেই অনন্ত মহারাজ, বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে বৈঠকে বসেছেন, বা এক কথায় বলতে পারেন সাক্ষাৎকারে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা আপনারা নিজেরাও জানেন যে এবারের লোকসভা নির্বাচনে অর্থাৎ 2024-এর লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে শুধুমাত্র একটাই আসন জয় করতে পেরেছে তৃণমূল, আর সেটি হচ্ছে কোচবিহার। আর এবার সেই জয়কে কেন্দ্র করে একদিকে মুখ্যমন্ত্রী যেমন কোচবিহারবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন, তো অন্যদিকে মা মাটি মানুষের নামে ইতিমধ্যেই তিনি পুজো দিয়েছেন। আর এরপরেই এই রাজ্যসভার সাংসদ তথা বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সঙ্গে বৈঠকে বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন এই বৈঠক থেকে কী ধরনের আলোচনা উঠে আসে এবং কোন কোন বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়, সেই দিকে চোখ থাকবে ট্রাইব টিভির।